সেই সময় হঠাৎ একটা বাদল মেয়েটার উপর ছাতার উপর এসে পড়ে, ছাতাটা ভেঙে যায়। সেই ক্যালকাটা কাস্টমসে পিস্তলটা খেলেই জয়জিৎদাকে ফোন। আর আমি এটা বুঝে গেছি যে ভূভারতে যদি মানে ল অ্যান্ড অর্ডার নিয়ে যদি কোনো চাপ থাকে তাহলে জয়জিৎদের নাম্বারটা তোমার ফোনে থাকলে খুব কাজে দেবে। আলু ভাজা, বেগুন ভাজা, উচ্ছে ভাজা, পটল ভাজা, মিক্স ভেজ, আলু পোস্ত, পটলের দমা, ধোকার ডালনা, ডিমের ঝোল, কাতলা মাছের কালিয়া, চিংড়ি মাছের মালাইকারি, লোটে মাছের ঝোল, চিকেন কষা, মটন কষা, চিকেন ডাক বাংলো, ধনিয়া চিকেন, ভাত, ডাল, রুটি, লুচি, চাটনি, পাঁপড়, পায়ের সঙ্গে স্নেহ, মায়া, মমতা, ফ্রি, কুকুমনি দাস, কুকুমনি হোম ডেলিভারি, পেঁপে দিয়ে চেপে, হামান দিস্তায় ছেঁচে, শিলনোড়ায় বেটে একবারে মুরগ মুসাল্লাম বানিয়ে হোম ডেলিভারি করে দেবো। তারপর ডাকবে মুরগি কুকুরুক্কু। সুন্দর প্রকৃতিতে ঘেরা একটা পাহাড়, সেই পাহাড়ে একটা ছোট্ট বাড়ি, সেখানেই থাকেন একজন প্রফেসর। তার প্রিয় ভাইজি ছোট্ট তিনি, তাকে তিনি দেন নানান উপহার। তবে এর মাঝেই ঘটে একটা খুন। কে করল, কিভাবে হলো, এই সকল রহস্যের উন্মোচন করতে আসছে ক্লিকের নতুন সিরিজ প্রফেসর সেনগুপ্ত। আর আজ আমাদের টলি কথার এই বিশেষ আড্ডায় আমরা পেয়ে গেছি প্রফেসর সেনগুপ্তর কলাকুশলীদের। চলুন দেখে নিই কে কে রয়েছে আজ আমাদের সঙ্গে। সামনে আসতে চলেছে নতুন ওয়েব সিরিজ প্রফেসর সেনগুপ্ত, আর তাদের কলা কুশলীরা এই মুহূর্তে চলে এসছে আমাদের সঙ্গে আড্ডা দিতে। প্রথমেই কথা তো সবার সাথে বলবো, আগে আপনাদের সাথে আলাপ করে দিই যে কে কে রয়েছে আজ আমাদের সঙ্গে। আমাদের সঙ্গে জয়জিৎদা রয়েছে, আমাদের সঙ্গে দীপান্বিতাদি রয়েছে, আর জয়দা রয়েছে। সবাইকে জানাই ওয়েলকাম টু জিও বাংলা। তাহলে প্রথমে তোমার থেকেই শুরু করি, আর দিদি না বলে দীপান্বিতার থেকে, কারণ দীপান্বিতা অ্যাক্টিং এর ক্যারিয়ারে যতই এগোক না কেন, এই ওয়েব সিরিজের ক্যারিয়ারে ওর এটা প্রথম শুরু, তো ডেবিউ বলা যেতে পারে। তাই ডেবিউর এক্সপিরিয়েন্সটা কেমন ছিল, ওয়েব সিরিজ করে কি কি নতুন শিখতে পেলে সেটা একটু বলো। নতুন শিখতে পেলাম হচ্ছে, আমি প্রথম কথা হচ্ছে আমি প্রথমেই এসে জয়দা আর জয়জিৎদার সাথে কাজ করেছি, এটা আমার মানে বিশাল বড় পাওনা। ঠিক আছে, না সত্যি আমি তো তোমাদেরকে ওয়েব সিরিজে দেখেছি, মানে দেখতাম, আমি ভাবতাম যে কবে এই মানুষগুলোর সাথে কাজ করব। এটা সত্যি, আমি এখনো অবধি বলিনি এই কথাগুলো, কিন্তু আজকে আমি বলছি, আমি ভাবতাম যে কবে এই মানুষগুলোর সাথে কাজ করব। থ্যাঙ্কস টু ক্লিক যে এই মানুষগুলোর সাথে কাজ করার সুযোগ দিয়েছে। আর যখন কাজ করার পর ইমপ্রেশনটা কি সেটা আগেরটা তো জানতাম কবে করব, কিন্তু করার পর কখনো করব না। না না না, যা এইরকম না, মানে খুব আমি ভেবেছিলাম যে জয়দার সাথে, মানে প্রথমবার আমি ভাবছি এই কিরকম ভাবে কথা বলবো কি বলবো না, মানে প্রথমে একটু ঘাবড়েই ছিলাম, ভয় পাচ্ছিলাম। আমিও ঘাবড়েছিলাম জয়দার সাথে। জয়দা such a serious kind of person দেখে মনে হয়। তোকে তো দেখে মনে হয় তুই যেভাবে বিছানায় গেঞ্জি পরে যেভাবে শুয়েছিস হাতে ফোন নিয়ে, তোকে তো দেখে মনে হচ্ছিল নর্থ বেঙ্গলের মাস্টার। আমার সঙ্গে প্রথম আলাপ আমাদের ওইভাবে। তো আমি ভাবছিলাম, দিয়ে তারপরে দেখলাম জয়দা নিজের থেকেই কথা বললো যে হাই আমি জয়শঙ্কর, দাদা আপনাকে কে জানে না। দিয়ে তারপরে জয়জিৎদার সাথে ওই প্রথম মানে একটা রুমে ছিল, ও তো ওই রুমে আমি তো ঢুকতেই ভয় পাচ্ছিলাম, কি ঢুকবো না, আমি না থাক ঢুকবো না, বাইরে থাকি। মানে সবাই ঢুকছে, এবারে ওয়াশরুম যাবো, ঢুকবো থাক দরকার নেই, বাইরে বসছি আমি, মানে এরকম। এই যে জয়দা তোমাকে এরকম একটা সিরিয়াস পারসন, সবাই বলছে যে তুমি ভীষণ সিরিয়াস, আর তোমার যে ক্যারেক্টারটা দেওয়া হয়েছে এখানে, যদিও তোমার নাম দিয়ে ছবির নাম ভূমিকায় তোমাকে দেখা যাচ্ছে, আসল নামেও আজ অব্দি অঞ্জন দত্ত ছাড়া নিজের নামে কেউ ছবি বানাতে পেরেছে? দেখ জয়দাকে দেখ। হ্যাঁ, জয় সেনগুপ্ত না হলে অনির্বাণ সেনগুপ্ত, সেনগুপ্তটা থেকেছে, প্রফেসর সেনগুপ্তটা তোমার নামে। তো সেখানে এরকম একটা সিরিয়াস ক্যারেক্টার, তারপরে এমন একটা সাইকোলজিক্যাল থ্রিলার বলা যেতে পারে, সাথে ক্রাইমও রয়েছে। তো সবকিছু মিলিয়ে তুমি যখন এই স্ক্রিপ্টটা চুজ করলে যে তুমি বাইরে কাজ করো, মাঝে মাঝে আসো কলকাতায় কাজ করো, তো সেখানে স্ক্রিপ্ট খুব গুরুত্বপূর্ণ হওয়া দরকার অবশ্যই। তো সেই জায়গা থেকে তোমার এই স্ক্রিপ্টে কি কি ভালো লেগেছিল যার কারণে তুমি এটা চুজ করলে? যখনই কোনো ক্যারেক্টার সাইকো হয় আমার মনে হয় খুব সোজা এটা করা, আমি হ্যাঁ বলে দিই, কারণ আমার একটা সাইকোলজিক্যাল প্রবলেম আছে, তো আমি সব যে চরিত্র নর্মাল হয় আমার সেগুলো পছন্দ হয় না। একটু সাইকোলজিক্যালি যদি একটু প্রবলেমেটিক হবে, একটু কোথাও ফাঁক ফোকর থাকবে, সেগুলো আমার খুব পছন্দ হয়। তুমি দেখেছো আমি খুব খারাপ লোকের পার্ট করি আজকাল, গত কয়েক বছর ধরে সব চরিত্রে আমি খুব খারাপ লোকের পার্ট করছি, তা এটা সেটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তবে এটা ঠিক খারাপ বলবো না, প্রফেসর সেনগুপ্ত কে নিজেও ভিকটিম। আমার কাছে সিরিজে প্রফেসর সেনগুপ্ত নিজে একজন ভিকটিম, এবং ভিকটিমরাই পরে ভিকটিমাইজ করে, যাকে আমরা সাইকোপ্যাথ বলি, যাদের কোনো না কোনো অদ্ভুত একটা কিছু কাণ্ড করে, সে মার্ডার হোক, রেপ হোক, যাই হোক, তুমি দেখবে কোথাও না কোথাও ছোটোবেলায় কিংবা বড়োবেলাতেও কোথাও একটা কিছু
প্রবলেম রয়ে গেছে পার্সোনালিটির মধ্যে, অবচেতন মনে কিছু রয়ে গেছে, যেখান থেকে এই টেন্ডেন্সিগুলো বেরোয়, হয় অ্যাটেনশনের জন্যে, নয় প্রেম ভালোবাসা পাওয়ার জন্যে, নয় পৃথিবীকে দুনিয়াকে দেখানোর জন্য যে আমিও আছি। কোনো না কোনো তুমি একটা সঠিক কারণ খুঁজে পাবে যখন তুমি সাইকোলজিক্যালি সেটাকে অ্যানালাইজ করবে। তো সেই জন্যই এই চরিত্রটা আমি ইন্টারেস্টিং লাগছে যে ভিকটিম আবার ভিকটিমাইজার দুটোই যখন একটা চরিত্রে চলে আসে তখন সেই চরিত্রগুলো খুব ইন্টারেস্টিং জায়গায়। এবার জয়দীপ দা তোমার প্রশ্নে আসি, যেটা তোমাকে বলছিলাম যে এখানে তোমাকে আবার একজন পুলিশ অফিসারের ক্যারেক্টারে দেখা গেছে। আবার একজন না রে, আমাকে প্রায় 15-20 বছর পর আমি একটা পজিটিভ রোল পেলাম জীবনে। তো গত 15 বছর ধরে আমি তো ওই সিটটাই থাকতাম। হ্যাঁ, আমি ক্লিকের কাছে, রাজদীপের কাছে, যারা আমাকে কাজ করেছে তাদের প্রত্যেকের কাছে আমি অত্যন্ত মানে আমাকে দর্শকের সামনে পজিটিভ একটা চরিত্র ফিরিয়ে এনেছে, আমার খুব ভালো লাগছে। মানে আমি এত নেগেটিভ করেছি না, আমি পাগল হয়ে যাচ্ছিলাম নেগেটিভ করতে করতে। তো নেগেটিভ করার কিন্তু করে উঠতে পারেনি। নেগেটিভ হওয়ার ইচ্ছে বোম্বে থেকে ছো মেরেছে ওর বেসিক ডেস্টিনেশন হায়দ্রাবাদ। রোদে পড়তে হবে, আলু অর্জুনের সামনে ও নেগেটিভ ক্যারেক্টার করবে, সেই স্বপ্নে ও বিভোর না। তবে আমরা এই যেরকম আড্ডা মারছি ঠিক সেইভাবে কাটিয়েছি। কি জয়দা তুমি বলো, আমাদের ওখানে বৃষ্টি পড়ছে, কারেন্ট অফ হয়ে গেছে, তোমার লোকেশন নিয়ে খুব পছন্দ হয়েছিল লোকেশন। আমি বেসিক্যালি নর্থ বেঙ্গল খুব ভালোবাসি। আমাদের নর্থ বেঙ্গলের লোকেশন, ওখানে শুট করছি, ঝিঝি ডাকছে, বিভিন্ন রকম পোকা ডাকছে, লোডশেডিং হয়ে গেছে, শুটিং হচ্ছে না, ওরকম একটা অদ্ভুত শান্ত পরিবেশ, অদ্ভুত সুন্দর পরিবেশ। আচ্ছা, কিসের আড্ডা মারছি মানে এমন একটা রিমোট প্লেস আমরা শুট করছি, ওই মোবাইলটা কোনো মতো যখন কারেন্ট আসতো চার্জ দিত, টুং টুং এরকম হতো। ওই এক একজনেরটা আবার খেপে মানে ওর তো পাওয়ার চলে যাচ্ছে, মোবাইল থেকে ব্যাটারির পাওয়ার চলে যাচ্ছে, একটা করে জ্বলছে, মনে হয় যে আমরা বিভৎস ভালো চার্জ বাঁচানোর জন্য টর্চ চালিয়ে এবং নেটওয়ার্কের তো মানে কিছু বলারই নেই। ওর খুব অসুবিধা হচ্ছিল, পশু পাখিদের সাথে যোগাযোগ করা বিচ্ছিন্ন হয়ে গেছিল। এবং জয়দা তার মধ্যে মোবাইল নিয়ে কি করতো আমার এখনো প্রশ্ন। মানে জয়দা বলতো আমার তো নেটওয়ার্ক আছে, কি নেটওয়ার্ক এনেছে, স্যাটেলাইট ফোন নাকি? বাট উই এনজয়। তোমাকে দিয়ে রহস্য উন্মোচন করানো হবে, মানে তুমি রহস্যের এই যে খাপগুলো এক এক করে খুলবে, সেই বিষয়টা পজিটিভ রোল তো ঠিক আছে, তবে এই যে তোমার চোখ দিয়েই মানুষ দেখবে যে কি কি হচ্ছে, সেটা তোমার কেমন লাগছে? কেমন আমার লাগছে? ভালো লাগছে, পেমেন্ট পুরো পেয়ে গেছে, ফুল পেমেন্ট ক্লিয়ার হয়ে গেছে, সবার ভালো লাগছে। না, জোকস অ্যাপার্ট, আমাদের মানে স্টোরিটা খুব ভালো স্টোরি। রাজদীপ ইজ আ ভেরি গুড ডিরেক্টর, আমাদের ক্যামেরাম্যান অসাধারণ কাজ করেছে, আর্টিস্টরা যে যা দেখ, জয়দার সম্বন্ধে আমি কিছু বলতাম না, জয়দা আমার থেকে প্রায় 30 বছরের সিনিয়র, আমার 26 বছর হয়ে গেছে, জয়দার প্রায় 50 ইয়ার্স অপমান করো না। আরে এটা ঠিক কথা, আমি যখন আমার ক্যারিয়ার শুরু করি, জয়জিৎ তখন নেংটি পরে এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে। তাই, ঠিক আছে, তুমি এটা ভাগ্যিস বলো না, when I was in uniform you was not in your liquid form also. তো না, তবে জোকস অ্যাপার্ট, জয়দা ইজ আ ভেরি গুড অ্যাক্টর, খুব হেল্পফুল। অনেক সময় এমন হয়েছে আমি একটু বেশি করে ফেলছি, জয়দা একদম জয়দার সামনেই বলছি, জয়দা বলছে এই জায়গাটা এতটা করিস না, কমিয়ে দিই, আমি কমিয়ে দিয়েছি। তো ওয়ার্কিং উইথ আ সিনিয়র লাইক জয়দা was an added advantage to the character I played. এই পুরোটা ইংলিশে বললাম, পরের বার জিজ্ঞেস করে বলতে হবে, অনেক ভেবে বলেছি। জয়জিৎ খুব মানে কাজের ছেলে, মানে আমি এটা বুঝে গেছি যে ভূভারতে যদি মানে ল অ্যান্ড অর্ডার নিয়ে যদি কোনো চাপ থাকে, তাহলে জয়জিৎদের নাম্বারটা তোমার ফোনে থাকলে খুব কাজে দেবে, বিশেষ করে কলকাতা পুলিশে দেখালেই ব্যারিকেড খুলে যাবে। এটা আমার মাথায় থাকে কিন্তু, আর হ্যাঁ খুলে যেতে ব্যারিকেড, এইটা আমি খেলেই জয়জিৎ দাকে ফোন। আর পুলিশের দেশে না, পুলিশের দেশে থাকলে নিজে একটা পুলিশ বেঙ্গলের হর্ষদ মেহতা হচ্ছে জয়জিৎ, স্টক নিয়ে হেন জিনিস নেই যে জয়জিৎ জানে না, তো আমাকে গরিব থেকে বড় লোক আর বড় লোক থেকে গরিবও করে দিতে পারবে। তোমাকে কি করেছে সেটা বলো তো, আমি কি ভুল বলেছি, তোমাকে কি ভুল বলেছি বলো।
আর যেই বলেছি একটা বললো না এটা কেনো না, কিনেছে আমার সামনেই কিনেছে। আমি যেই দেখা হয়েছে আমার সাথে আরেকটা জায়গায় দেখা হলো, শুটিং এ দেখা হলো, আমি একটু জয়দা কিরম কি আছে, ঠিক আছে, আমি দেখাও না কথা, ঠিক আছে ঠিক আছে, আর দেখাচ্ছে না, ওটা দেখাচ্ছে না কেন? আর দেখাচ্ছে না, অনেক প্রফিট না। অ্যাকচুয়ালি আমার বাবাও শেয়ার মার্কেট নিয়ে আমি কলেজে পড়তাম, হ্যাঁ শেয়ার মার্কেটে ঢুকে যাচ্ছে, আমরা অন্য শেয়ার করতে এসেছি, এক্সপেরিয়েন্স শেয়ার। আর তার সাথে এই যে এক্ষুনি জিরোর কথা বলছিল, সেখান থেকে আমার অন্য একটা জিনিস মনে পড়লো, তুমি ঢোকার পর থেকে সবাই কিন্তু তোমার এই জিরো ফিগার নিয়ে কমেন্ট করছে, তো সেটা নিয়ে কি বলবে? মাইনাসে চলে যাচ্ছে সবাই বলছে, না এই জিরো ফিগারের মেইনটেনেন্সের ওর মানে এইটা ওয়েট লস করাতে শুধু ওয়েট লস হয়নি, ওর যতগুলো ওয়ার্ডরোব লস হয়েছে লাস্ট 3-4 বছরে, যত ওয়ার্ডরোব কালেক্ট করেছিল সব সেলস থেকে এখান থেকে ওখান থেকে, যাবতীয় ওয়ার্ডরোব ফেলে দিতে হয়েছে। ওর জামা নেই আমার পড়ার, এখানে আসার একটু দেরি হচ্ছিল, এখানে আসার কারণটা কি পড়বো, নেই তো কিছু, নেই তো না, এখন সব জামা একটু সেলাই করতে হচ্ছে, জিন্স তো আর সেলাই করা যাচ্ছে না, জিন্স গুলো আমি জীবনে কখনো বেল্ট পরিনি, আমি বেল্ট কিনেছি জিন্স পরবো বলে জিন্স করে মানে 50, আমি যখন এই সিরিজটা যখন শুট হয়েছে তখন আমি ছিলাম 58, এখন আমি 49। এত রোগা হলে কেন হঠাৎ করে? সবাই বলছিল যে আমি ক্যারেক্টার ডিভিশন, না 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 কোনো ক্যারেক্টার ডিমান্ড না, আমার ইচ্ছে হয়েছে, সবার মুখ থেকে এত শুনতে যে মোটা হয়ে যাচ্ছে মোটা হয়ে যাচ্ছে মোটা হয়ে যাচ্ছে, এরপর আমি শুনতে চাই যে বাবা এরপর রোগা হয়ে যাচ্ছে, এবার সবার মুখ থেকে আমি বের করবো আর রোগা হোস না, এরপর একটু মোটা হয়ে যা, এরপর আমি অ্যাডাল্ট রোল পাবি না তো, তুই তো ইউ রোল পাবি, এও পাবি না, 18 বছরের নিচে রোল পাবি সব। ওর একটা সুবিধা আছে, বর্ষার মধ্যে ওকে কিন্তু ভিজবে না, ছাতা না দিলে ফোঁটার মধ্যে দিবে চলে যাবে। আচ্ছা, আবার আমরা যদি আমাদের এই সিরিজে ফিরে আসি, তাহলে এই সিরিজের গল্পে আমরা একটা জিনিস কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে একটা মানে ওই পিন্নিকে প্রফেসর সেনগুপ্ত অনেক ধরনের উপহার দিচ্ছে, আর সেই উপহারের মধ্যেই লুকিয়ে আছে উন্মাদনা, এবং সেখান থেকেই বাকি সব রহস্য শুরু। তো তোমাদের তো তোমাদের জীবনে এরকম কেউ রয়েছে বা এমন কোনো উপহার তোমরা পেয়েছো যেগুলো সত্যি তোমরা পাওয়ার পর মনে হচ্ছে যে এর চেয়ে উন্মাদ কোনো উপহার হতে পারে না? এটা সবার কাছে এই প্রশ্নটা। হ্যাঁ, মানে ও অনেক পেয়েছে, আমি তো বেশি উপহার পেতামই না। আমি যে সময় বড় হচ্ছি, যেমন জয়জিৎ বললো যে এই পিরিয়ড আমি বড় হচ্ছি, তখন হয় মানে প্রাপ্তবয়স্ক হতে হবে তবে তুমি গীতবিতান পাবে, আর বাঙালিরা ছোটদের মানে গীতবিতানের ছাড়া আমরা কিছু দিত না, আর ছোটবেলায় তুমি কি দেবে, রজনীগন্ধা ফুলও দিতে পারবে না, গীতবিতানে দিতে পারছে না, বাচ্চাদের কি দেবে? তখন খেলনাও বিশেষ ছিল না, গোলাপ ফুল দিলে তো হ্যাঁ প্লাস্টিকের খেলনা হতো, তখন খেলনা কি ছিল বল? তো আমি সেরকম গিফট তো ছোটবেলায় পাইনি। নিজে দিয়েছো কখনো? মানে আমার বইয়ের খুব শখ ছিল, সত্যি কথা বলতে, আমাকে সবাই বই গিফট করতো, কারণ বই দিলেই আমি খুশি, আর বই আর বড় জোর ক্যাডবেরি চকলেট, এছাড়া ছোটবেলায় তো সত্যি না তখন কি ছিল না। জামা কাপড় কি হতো, জামা কাপড়ে কাট পিস দিত, কাট পিস দিত, নিজে সেলাই করতে হবে, কাট পিস থান থেকে কেটে দিয়ে। আমাদের ছেলে মেয়েদের এত আমরা জামা কাপড় পেতাম তখন কি জন্মদিন, পুজো, পয়লা বৈশাখ, আর তার মধ্যে কি আবার দুটো স্কুল ড্রেস ইনক্লুড থাকতো এবং একটা কিডস এবং একটা নটি বয় শু। কি হ্যাঁ তুই তো না আমি ছোট হলেও আমার ছোট একদম ছোটবেলায় আমি তাই পেতাম, এখন আর হয় না সেটা, যদি এখন সব সময় কিনতে দেখেন সবারই তাই, কিন্তু আমিও একদম ছোট যখন ছিলাম তখন তাই হতো, পুজো, পয়লা বৈশাখ। হ্যাঁ, একটা জিনিস খুব হতো আমাদের ছোটবেলায় স্কুলে পড়তে, যখন নতুন পেন্সিল বক্সটা একটা খুব বড় অ্যাট্রাকটিভ জিনিস ছিল, তার মধ্যে যদি অন্যরকম রাবার হতো, 2-3 রকমের রাবার, গন্ধ থাকতো, পারফিউম রাবার, নানান রকম পেন্সিল, হ্যাঁ পেন্সিল বক্সগুলো খুব ইন্টারেস্টিং পাওয়া যেত, সেটা ছিল। এখন তো কেউ পেন্সিল ইউজই করছে না, এখন তো সব আঙ্গুল ইউজ হচ্ছে, কালি পেন্সিল আর পেনের কোনো ইউজ নেই, তো সেটা বেড়ে গেল। ক্রেজিয়েস্ট গিফট পেজ, মানে তোমাকে তো ক্রেজি ফ্যান্সরাও রয়েছে, তার সাথে আরো অনেকেই রয়েছে যারা তোমাকে ক্রেজি গিফট দিতে পারে। আমার যে ডগি আছে সেটা আমাকে গিফট করেছিল একজন, আচ্ছা, সেটা রাশিয়া থেকে এনে আমাকে দিল্লি থেকে এখানে পাঠিয়েছিল। এইটা ওটা এনেছিল, ফ্রেঞ্চ বুল,
ওখানকার ব্রিড। ও রাশিয়া থেকে ফ্রেঞ্চ বুল, কেন ওটা ওইখানে ওর ব্লাড লাইন হচ্ছে ওখানকার উইনার, ওর বাবা মা। তো ওটা পাঠিয়েছিল এবং আমাকে বলেছিল ফোন করে আগের দিন রাত্রে, কালকে তুই এয়ারপোর্ট চলে যা, তোর জন্য একটা গিফট আছে না, এমন কি গিফট আছে যে বাড়িতে ডেলিভারি হবে না। বলে না, ওটা একটু যা, ওখান থেকে দিতে হবে, ওটা ডিসপ্যাচ করার লোক নেই। আমাকে ভুলভাল বললো। আমি ভোরবেলা গিয়েছিলাম, গিয়ে দেখলাম একটা ইয়েতে পাপি এসছে। That was the craziest gift I have ever got. But from a known person, কিন্তু আমাকে বলেনি কি গিফট। আমার একটা গিফট মনে পড়ে গেছে। ছোটবেলায় তখন আমরা ওই কালী পুজোর সময় পটকা ফাটানোর জন্য পিস্তল হতো, ওরকম করে কালী পটকা ঢুকে ফাটা প্যাক সবগুলো খুব খারাপ দেখতে ছিল। কেউ আমাকে একটা পিস্তল দিয়েছিল, একদম আসল দেখতে, খুব সুন্দর পিস্তল। আমার ওটা ফেভারিট হয়ে গেছিলো। আমি তখন টিউ করে সারাদিন কাউবয় খেলতাম। তো সেই পিস্তলটা নিয়ে আমি তখন আমরা কাঠমান্ডুতে থাকি, তো কলকাতায় এসেছিলাম ছুটিতে, ওখানে দিয়েছিল কেউ, সেটা নিয়ে নেপালে যাব। সেই ক্যালকাটা কাস্টমসে পিস্তলটা নিতে দিল না। হ্যাঁ, নিতে দিল না। আমি কান্না কাটি, কিন্তু দিতে না। তারপর মা বললো ঠিক আছে ছেড়ে দে বাবা। সেখানে কাস্টমসে একজন লোককে বলতে শুনছি, আমার ছেলের খুব পছন্দ হবে, আমার ছেলের খুব পছন্দ হবে। আমি যাচ্ছি ভেতরে, ওখানে চলে যাচ্ছি। তুমি ভেবে দেখো। হ্যাঁ, যখন স্কুলে পড়তাম তখন অনেক লেটার্স পেয়েছি। লেটার্স ওগুলো কি ক্রেজি গিফটের মধ্যে তুমি ধরছো? না, হ্যাঁ, ক্রেজি বলতে গেলে ওগুলোই, মানে এর থেকে ক্রেজি আর বিশেষ কিছু আমি পাইনি। আমি আমার নামে কবিতা পেয়েছিলাম। জয়দা, যেহেতু তুমি বাইরে থাকো, মুম্বাইয়ে কাজ করো, তো সেই জায়গা থেকে যারা, এই যেমন দীপান্বিতা একজন নতুন অ্যাক্ট্রেস, তাকে যদি তুমি সাজেশন দাও তাহলে তুমি কি বলবে? মানে তাকে কি তুমি বাইরের ইন্ডাস্ট্রি এক্সপ্লোর করার সাজেশন দেবে, নাকি তুমি বলবে যে এই ইন্ডাস্ট্রিতে ভালো কাজ খোঁজার? আমি সবসময় বলি যে আর্টিস্টের কোনো জাত ধর্ম ভাষা হয় না। হ্যাঁ, তুমি যদি সিঙ্গাপুর থেকে কাজ পাও, তুমি সিঙ্গাপুরে গিয়ে কাজ করবে, জাপান থেকে কাজ পেলে জাপানে গিয়ে কাজ করবে, তাতে কিছু না। কিন্তু তোমার বেস তো থাকতে হবে। তো বেস কি? তোমার কালচার, তোমার অধ্যাপনা, তুমি যা শিখেছো তোমার বাবা মা থেকে, প্রফেসর থেকে, টিচার থেকে, সেটা হচ্ছে তোমার বেস। তার উপরে তুমি বিল্ডিং তৈরি করবে। সে তুমি লন্ডনে তৈরি করো, নিউ ইয়র্কে তৈরি করো, মুম্বাইতে তৈরি করো, কি হায়দ্রাবাদে তৈরি করো, তাতে কি এসে যায়? ওটা যদি স্ট্রং থাকে তাহলে তুমি ইউনিভার্সাল আর্টিস্ট। আর্টিস্টের ভাষা হচ্ছে ইউনিভার্সাল। তাই জন্যেই আর বাঙালিরা প্রথম, যারা ভারতবর্ষে প্রথম জাত বলতে পারো, যারা ইউনিভার্সাল আর্টিস্ট দিয়েছে সবাইকে। রবীন্দ্রনাথ ওয়াজ এ ইউনিভার্সাল আর্টিস্ট। আমার মতে বিভূতিভূষণ ইউনিভার্সাল আর্টিস্ট। তার লেখা, তার ছন্দ, তার সব কিছু, তার মধ্যে একটা ইউনিভার্সাল টাচ আছে। তাই পথের পাঁচালী সারা বিশ্বে প্রজেক্টেড হয়। তাই জন্য রবীন্দ্রনাথের ফিলসফি সারা বিশ্বের প্রজেক্টেড হয়, বিকজ এটা সব ইউনিভার্সাল। কিন্তু তারা তো নিজের রুটে লিখছে, পড়ছে। কাজে অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস তো ওকে আমি প্রায় বলি, তো এটা তোমার বেস আছে, কিন্তু কাজ তুমি সব জায়গায় এক্সপ্লোর করবে, কোনো কিছু রিজেক্ট করবে। এটা বলবে না যে না ওটা আমার পারবো না, এখানে আমি বেশি স্ট্রং, তাহলে ওখানে কেন খেলবো, সব জায়গায় খেলবো। এখন মানে মোস্ট অফ দ্য অ্যাক্টর অ্যান্ড অ্যাক্ট্রেস সবার কাছ থেকে এই জিনিসটা শুনতে পাওয়া যায় যে বাংলায় সেভাবে কাজ নেই, আমরা সেরকম সিনেমা করার সুযোগ পাচ্ছি না। বাংলায় তো কোথাও কি ওটিটি, আমি এটাই বলতেছিলাম যে ওটিটি কি কোথাও গিয়ে সিনেমাকে খেয়ে ফেলছে বলে তোমাদের মনে হয়? এইটা হয় না। আমি তোকে দুটো তিনটে জিনিস বলি। আমার না, এটা অনেকে বলে টেলিভিশন ছবি, ওটিটি ছবি, এরকম বড় পর্দার মজা, ওই সাউন্ডস্কেপ, ওই পুরো অ্যাম্বিয়েন্স। এবং তোকে একটা জিনিস বুঝতে হবে, আমি যখন একটা সিনেমা দেখতে যাচ্ছি তখন আমি হাতে একটা 2.5 থেকে 3 ঘন্টার সময় এক্সক্লুসিভলি ওই ছবিটা দেখার জন্যই ব্যয় করছি, রাইট? কিন্তু তুই ওটিটি, টেলিভিশন সবটাই তোর রিমোটে আছে, কিংবা আমি পরে দেখতে পারি। আমি এত অব্দি এপিসোডটা দেখলাম, সিরিজটা দুটো এপিসোড দেখে নিয়েছি, বাকি 5টা কি 3টে এপিসোড আমি পরে দেখবো, এটার উপায় আছে। কিন্তু এক্সপেরিমেন্টাল, কারণ এত সেন্সরের ঝামেলা আছে এখন, তোর বড় পর্দায় এখন এত সেন্সরশিপের ঝামেলা করে দিয়েছে গত 10-15 বছরে, আস্তে আস্তে করেছে। এখন কিন্তু সিরিজে অনেক রকম ভাবে এক্সপেরিমেন্টটা করতে পারছে, অনেক রকম সাবজেক্ট। এটা আমার মনে হয়, অনেকে ডিফার করতে পারে, কিন্তু আমার মনে হয়, মানে ধর ভায়োলেন্স একটা মানে পর্যায় অব্দি দেখাতে পারবে ফিল্মে, কিন্তু ভায়োলেন্সটা প্রপারলি না দেখালে গল্পটা হয়তো এগুলো সম্ভব হচ্ছে না। সেখানে কিন্তু সিরিজে ভায়োলেন্সটা দেখাতে পারছে, যেখানে ওখানে অনেক সেন্সরশিপে কাঁচি এত চলছে যে প্রপার জাস্টিফিকেশন হয়তো হচ্ছে না। এটা আমার মনে হয়।
কিন্তু বাংলা ছবি কোন ওটিটিতে আসবে, আদৌ আসবে কিনা সেটা কেউ জানে না। কাজেই বাংলা ছবির ক্ষেত্রে কিন্তু সেটা, এখন হিন্দি ছবির ক্ষেত্রেও তা নয়, কেননা আগে ছিল যে যারা ছবি হলে রিলিজ করতে পারতো না তারা ওটিটিতে যেতে পারতো, কিংবা কিছু ছবি ছিল যেটা প্রি সোল্ড হতো, অর্থাৎ তুমি যখন হলে দেখতে যাচ্ছ দেখতে পাচ্ছ প্রেজেন্টেড বাই অ্যামাজন, প্রেজেন্টেড বাই নেটফ্লিক্স, এই বলছে। বাট এখন সেটাও নয়, এখন তুমি হলে ছবি রিলিজ করবে, ছবি যদি হলে চলে তাহলে হয়তো বিক্রি হতে পারে। অর্থাৎ সিনেমা তোমাকে দেখতে হলে আগে চান্স তোমাকে হলেই নিতে হবে, পরে কোন প্ল্যাটফর্মে আসবে তুমি সেটা জানো না। এটা ওই কিছু ছবি ছাড়া আমার মনে হচ্ছে স্টারদের ছবি ছাড়া ওটা লেখা থাকে আমার মনে হয়, তার কারণ সেই ছবিটা দেখা যায়, কিন্তু তবুও একটা বড় পর্দায় ছবি দেখে আলাদা মজা, মজাটা ওইটা আলাদা মজা। আর সিরিজের মজাটা হচ্ছে অনেক রকম এক্সপেরিমেন্টাল স্টোরিজ অনেকে করতে পারছে, মানে এটা কোথাও গিয়ে ডিরেক্টরাল হ্যান্ড বলো বা স্ক্রিপ্টিং এর ক্ষেত্রে বলো, সেখানে একটা ফ্রিডম দিয়ে দেয়, অনেকটা লিবার্টি পায়। এবার তোমার কাছে আসি, এই যে এত কাজ, নতুন কাজ, সেটা নিয়ে এত প্রশংসা, সবকিছু নিয়ে আমরা কথা বললাম, তবে একটা জিনিস কিন্তু মানে তুমি আসার আগে থেকে আমাকে সবাই বলে রেখেছিল যে আচ্ছা দীপান্বিতা দিয়ে আসছে, তাহলে তোমাকে যেইটা নিয়ে সবাই এত ভালোবাসা দিয়েছে সেটা হচ্ছে খুকুমণি। তোমার ওই ডায়লগটা সবাই আরেকবার শুনতে চেয়েছিল, তুমি কি সেটা শোনাতে পারবে? না, আমার অফিসে অনেকে বলেছিল যে একবার দীপান্বিতা দিকে ওই ডায়লগটা বল। ওর নাম খুকুমণি ছিল, আমি জানতাম না। খুকুমণি হোম ডেলিভারি, খুকুমণি হোম ডেলিভারি। ও অ্যাকচুয়ালি ওই সিরিয়ালটার ডায়লগগুলো প্রচন্ড পরিমাণে ফেমাস হয়েছিল আরেকটা কারণে, যে প্রথমবার এমন একটা হিরোইন যে মার দাঙ্গা মার পিট অ্যাকশন করছে, বিয়ে করতে সেগুলো। হ্যাঁ, অ্যান্ড আই লাভ টু ডু দ্যাট। মানে আমারও মানে পুলিশের অভিনয় এরকম দাঙ্গা দাবাং ক্যারেক্টার করতে আমার খুব ভালো লাগে। আলু ভাজা, বেগুন ভাজা, উচ্ছে ভাজা, পটল ভাজা, মিক্স ভেজ, আলু পোস্ত, পটলের দমা, ধোকার ডালনা, ডিমের ঝোল, কাতলা মাছের কালিয়া, চিংড়ি মাছের মালাইকারি, লোটে মাছের ঝোল, চিকেন কষা, মটন কষা, চিকেন ডাক বাংলা, ধনিয়া চিকেন, ভাত, ডাল, রুটি, লুচি, চাটনি, পাঁপড়, পায়ের সঙ্গে স্নেহ, মায়া, মমতা, ফ্রি। খুকুমণি দাস, খুকুমণি হোম ডেলিভারি। পেঁপে দিয়ে চেপে, হামান দিস্তায় ছেঁচে, শিলনোড়ায় বেটে একবারে মুরগ মুসাল্লাম বানিয়ে হোম ডেলিভারি করে দেবো। তারপর ডাকবে মুরগি কুকুরুকু। খুব সুন্দর। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে, এটা কি রোজ রাতে প্র্যাকটিস করতে? পরের দিন কে জিজ্ঞেস করবে ডেলিভারি করতে, রোজ রাতে ঘুমানোর আগে জয়দা এত মাচা করতে হয়েছে না, আরে এইটা বলে ও যে কি মাল কামিয়েছে তখন আইডিয়া নেই। আমি টিটোদারকে এই ডায়লগটা বলার ছিল, ঠিক আছে, সে বয়স্ক মানুষ, আমি দেখছি আমাকে সকালবেলা বলেছে যে দেখে দেখে বলতে হবে। আমি বলছি ঠিক আছে, তাহলে এরকম পড়লাম, দেখে দিলে দেখে দেখে গড় গড় করে বলে দেবো। দিয়ে তারপরে যখন শর্ট দিতে যাচ্ছি তখন বলছে না দেখে বলতে হবে। আমি এটা তো সম্ভব না, এটা কি করে হবে? দিয়ে তারপরে আমি দেখছি বলে ঠিক আছে তুই চারটে চারটে করে বল, কিন্তু চারটে চারটে করে বলতে গিয়েও আমি কনফিডেন্স এইভাবে লুজ করছি, আমি যে সামনে একটা বয়স্ক মানুষ আমার দাঁড়িয়ে আছে, তার হাঁপাচ্ছে এখান দিয়ে কল কল করে, আমি এত গিলটি ফিল করেছিলাম, মানে আমার তখন মনে হচ্ছিল মাটিটা ফেটে যাক, এখানে আমি ঢুকে যাই, তাহলে আমি নিজের খুঁড়ে ঢুকে যাই, এই মানুষটাকে আমি কষ্ট দিচ্ছি। তো এই যে এত সুন্দর করে এটা মুখস্থ করেছিল, এখন তো আর অন্য স্ক্রিপ্টের অন্য ডায়লগ মুখস্থ করতে আর কষ্ট হয় না বোধহয়? না, অ্যাকচুয়ালি আমি খুকুমণিতে আমার এত ডায়লগ থাকতো, মানে প্রত্যেকটা যে সিন আসতো, হ্যাঁ মানে এত চাংচাক চাংচাক ভর্তি 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 আমার ডায়লগ। আর মানে 10 মিনিট 15 মিনিট অ্যাকচুয়ালি কিন্তু মেগাতে, যদি দর্শকরা যদিও বা জানে না যে মেগাতে কিন্তু খুব একটা সময় বেশি পাওয়া যায় না, মানে 15 মিনিটের মধ্যে এত বড় একটা চাঙ্ক দিয়ে দিয়ে যায়, তখন চলো আরে হয়ে যাবে, চল 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 হয়ে যাবে, মানে এইরকম হয়। মানে তখন মানে এত যদি পড়াশোনা করতাম তাহলে সিএ পাস করে যেতাম আমি। এটা তো পড়াশোনার মতোই। পড়াশোনাতে কি হতো, আমরা গোগ্রাসে গিলে ওটাকে বমি করতে হতো পরীক্ষার খাতা, ডায়লগও তো তাই, গোগ্রাসে গিলে ওটাকে আমার একদম ছোটবেলায় পড়াশোনা মুখস্থ হতো না, তো আমি যখন অভিনয় করতে এসেছি আমার প্রথম দিনের অভিনয়টা খুব খারাপ, ওগুলো পরে একদিন বলবো। খারাপ মানে আমি সারাদিন এনজি দিয়েছিলাম মিলন রায় ফুটবল সিরিয়াল, হ্যাঁ সারাদিন এনজি। আমি বললাম পরের দিন চেঞ্জ। মিলন দা আমাকে বললো যে শোনো, আর মিলন দাকে সবাই খুব ভয় পেত, কালকে যদি এই ওয়ান সিন ওয়ান শট ওকে না হয় তাহলে আর বড় শট, বুঝলে তো 7 মিনিটের শট। আর তখন আমার আমি তখন প্রথম না হয় আমি কিন্তু অন্য ভাবতে হয় না, আমি তো শেষ, আমি স্ক্রিপ্ট নিয়ে গিয়ে আবার হ্যাঁ না পড়াশোনায় ফেরত যাবো কি, তখন তো চাকরি করি। করে এই পরের দিন গেছি শ্রীলেখা মিত্র
20-25 বছর আগে, মানে বুঝতে পারছি শ্রীলেখা তো তখন হট আর কি। হ্যাঁ বলেছি শ্রীলেখার দিকে, আর শ্রীলেখার দিকে চোখের দিকে তাকাচ্ছি, পাগল হচ্ছে। পরের দিন শর্ট দিয়েছি, ওকে শর্ট, আমি কনফার্ম। তা মিলনদার সাথে খুব ভালো সম্পর্ক, সেটা ছেড়ে দিই। এবার বাবা বললো সিলেকের সঙ্গে সম্পর্ক ভালো হয়েছিল, খুব ভালো, খুবই ভালো, একদম দিদি ভাইয়ের সম্পর্ক খুব ভালো। এবার আমাকে বাবা বললো, এই যে তুই পাঠ মুখস্থ করছিস, তো এটা কি করে হচ্ছে? আমি আসলে কি জানো তো, এই জিনিসটা যদি তুমি ছোটবেলা থেকে করতে, আমি পরীক্ষাতেও অসাধারণ রেজাল্ট করতাম। বলো কি? বলো এই যে আমি পড়ছি, ওই জন্য আমার টাকা দেওয়া দিচ্ছি না। এখানে তো পাঠ করে আমি টাকা পাচ্ছি, মুখস্থ হচ্ছে। আমি তো ওটা কিছু পাচ্ছি না। আমি দেখছি বাবারও বেরোচ্ছে, আমারও পরিশ্রম বেরোচ্ছে, কিছু নম্বরও পাচ্ছি না, টাকাও পাচ্ছি। এই হাসি মজা হুল্লোড়ের মাঝখানে আমরা আবার ফিরে যাই একবার এই সিরিজটার কাছে। তো এই সিরিজ নিয়ে তোমার চরিত্রটা, যেটা নিয়ে এত প্রশংসা আমরা এতক্ষণ ধরে শুনলাম, তবে চরিত্রটা কি সেটা যদি একটু দর্শকদের জন্য বলে দাও। চরিত্রটার মানে আমি বলব একদমই না যে খুব যে শেডস আছে না, একটা সিম্পল একটা মেয়ে যে নাকি একটা প্রবলেমের মধ্যে পড়ে গেছে, এমন একটা মেয়ের যেটা আমরা হাঁটতে চলতে কলেজ যেতে অফিস যেতে সব সময় যেই মেয়েটাকে দেখতে পাই। এবার ভাগ্যের ফেরে সে একটা প্রবলেমে পড়ে গেছে। মানে এটা হচ্ছে চরিত্রটার নাম হচ্ছে শ্রেষ্ঠা। খুবই জলি, মানে যা একটা ছেলের সাথে তার সম্পর্ক আছে, মানে যেই চরিত্রটা জিদ্দা করেছে আমাদের জিৎ সুন্দর, ঠিক আছে? তো তার সাথেও মানে আমার অভিনয় করে মানে আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো। মানে বেশিরভাগ সিন আমার জিদ্দার সাথে ছিল আর জয়দার সাথে ছিল। আচ্ছা, আমরা এই যে ভাবনা এত কিছু রহস্য এইসব নিয়ে কথা বলছি, তো এবার আমি আমাদের এই গল্পটা আড্ডাটা যদি এবার একটু শেষ করি, তবে শেষের দিকে আমার একটা গেম রয়েছে, সেই গেমটা খেলে যদি একটু শেষ করি। সবকিছুতে পাওনা না, সবকিছুতে পাওনা না, একদম ঠিক। তোমার এই সেটা দেখলে তো আমাদের এই দর্শকরা আরো মজা পাবে। তারপর তোমার সিরিজটা দেখতে আরো নেমন্তন্ন করে না পারি, এনেই বলবে কি দেবে, দিচ্ছ যাবার আগে কি দেবে। গেম খেলে একটু প্রাইজ পাওয়া উচিত, একই না তুমি বলো, একই না তুমি বলো। ট্রু প্রাইজ না পেলে গেমের মজা নেই। প্রাইজটা আগে পেয়েছি, রোলটা দেবো প্রাইজ। বাইরে গিয়ে তোমাদেরকে ফিশ ফ্রাই খাওয়াবে, আমরা খেলি। গেমটা হচ্ছে যে আমি প্রথম একটা সেন্টেন্স বলে স্টার্ট করব, এবার বাকি তোমাদের তিনজনের মধ্যে সার্কেল হবে, 2 মিনিট টাইম থাকবে, তোমাদের 2 মিনিটের মধ্যে একটা সেন্টেন্স বলে একটা সুন্দর নিজেদের মতন একটা স্টোরি বানাতে হবে। আমি এবার একটা সেন্টেন্স বলছি, দিয়ে আমি আমার টাইমারে 2 মিনিট অন করছি, তোমরা একটা সেন্টেন্স বলে গল্পটা শেষ করবে। এবার সেটা মজার হবে না সাসপেন্সের হবে সেটা লাস্ট অব্দি বোঝা যাবে, সেটা দর্শকদের জন্য সারপ্রাইজ হতে চলেছে। তো প্রথম লাইন যেটা আমি বলবো সেটা হচ্ছে বর্ষার রাত। এরপরে কি বলবো? ঠান্ডা ঠান্ডা ওয়েদার। একটি মেয়ে একা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, হাতে ছাতা নেই, সে ভিজছে, কিন্তু সে তার কোনো তাড়াহুড়ো নেই, সে খুব আস্তে আস্তে হাঁটছে, যেন কিছু চিন্তা করছে, তার মাথায় কিছু খেলছে। সেই সময় হঠাৎ একটা বাদর মেয়েটার উপর ছাতাটা করে এসে পড়ে, ছাতাটা ভেঙে যায়। বললাম যে ছাতা ছিল না, তুমি মন দিয়ে শোনো না, কিছু আগে গল্প বানিয়ে ফেলে কিছু না বলো, বলেছিলাম হাতে ছাতা নিয়ে হাতে লেখা আছে, আমি বলেছিলাম তার মেয়েটার হাতে কোনো ছাতা নেই, সে ভিজছে কিন্তু তার কোনো তাড়াহুড়ো নেই, সে কিছু ভাবতে ভাবতে হাঁটছে। আচ্ছা, এখানে তো চলে এলো বাদর আর ছাতা। বাদরটা লাফ দিয়ে মেয়েটার কাঁধে বসে এবং ওর একটা ব্যাগ যদি থাকে সেই ব্যাগটা নিয়ে টানাটানি করছে। মেয়েটা যদি থাকে, গল্পে আবার যদি আছে, গল্পের বাদর হারে ওঠে। মেয়েটা বাদরের জায়গায়, যেখানে বাদর চর মারে সেখানে মেয়েটা পুরো কমেডিতে চলে গেল। তারপর হঠাৎ করে ওখানে দেখা যায় মেয়েটার লাশ পড়ে আছে। বাদরটা আবার মেয়েটার পাশে বসে আছে কিন্তু পার্সটা নেই। কোনোদিন কন্টেন্ট ক্রিয়েট করিস না। সেকেন্ডস আছে জয়দা, তুমি শেষ করো। 28 সেকেন্ড। হ্যাঁ, মেয়েটাকে মেরে দিল, বাদরটাকে মেরে দিল তো। এরপর কি আছে? পার্স আমি শেষ করব। সেই সময় দেখা গেল দুটো পা গিয়ে আসছে, ক্যামেরা আস্তে আস্তে প্যান করছে উপরে। কতক্ষণ বাকি আছে বলতো? আর 13 সেকেন্ড। ঠিক ততক্ষণ ধরেই প্যান করছে ক্যামেরা, কিন্তু মুখটা রিভিল হচ্ছে না। এই লোকটি কে? এই লোকটাই কি বাঁদরটাকে পাঠিয়েছিল? না, এই লোকটা এসছে এই তদন্তের সমাধান করতে। দেখতে চোখ রাখুন জিও বাংলায়।
শেষ। তো আপনারা দেখতেই পাচ্ছেন হাসি মজায়, কারণ হাসি এখন আর থামছে জিও না। বাংলায়। তো আমাদের এই হাসি ঠাট্টা চলতে থাকুক জিও বাংলায়। আর আপনারা এরকমই নতুন নতুন ভিডিও দেখতে জিও নজর বাংলায়। রাখুন জিও বাংলায়। আর সিরিজটা দেখতে কোথায় যাবে? ক্লিক 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 কে সাবস্ক্রাইব করুন, দেখুন। আই কে কে ক্লিক। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।